কাজ করতে চাই, কারণ ইউ আর দি সিনিয়র মোস্ট, এবং আপনি একজন সৎ ব্যক্তি। উনি সৎ ছিলেন ব্যক্তিগতভাবে। আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেনও না, বাংলা বলতে পারেন না, লিখতে পারেন না, আপনি সারা জীবন পাকিস্তানে বড় হয়েছেন, ওখান থেকে আনতে ছিলেন। দ্যাটস নট এ প্রবলেম। আমরা রয়েছি, আপনার গ্রাউন্ড ওয়ার্ক করেন। আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা একসাথে কাজ করতে, আপনাকে সামনে রেখে আমরা কাজ করতে রাজি, এগিয়ে যাবো, সেনা পরিষদ এগিয়ে যাবো কাজ। তখন বললেন যে আমি রাজি। তখন বললেন যে স্যার আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন শপথ নিতে হবে, যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড, সেনা পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শীর্ষ নেতা হিসেবে যোগ দিতে রাজি আছে। উনি উজু করে আসলেন, কোরআন শরীফ রাখা হলো, তার উপর হাত রাখলেন, আমিও ওর হাতের উপর হাত রাখলাম, তারপরে শপথ উনি দিলেন। তবে একটা শর্ত থাকতো ওনার তরফ, যে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা না যেতে পারবো ততদিন পর্যন্ত সেনা পরিষদের সাথে আমার যে কোনো সম্পর্ক আছে সেটা প্রকাশিত করা যাবে না। আমরা বললাম আমরা সবাই পরামর্শের মাধ্যমে বললাম বললো শুধু তুমি আর নূর এই দুজনের পারমিশন থাকবে আমার সাথে যে কোনো সময় যে কোনো অবস্থায় যোগাযোগ করার। আমি বললাম আমাদের খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না, তবে প্রয়োজন মতো নিত্য বেসিসে আমরা দুজনেই আপনার সাথে যোগাযোগ করি, তাও তার বাসায় অপশন। এই হলো কথা। তার মানে তার সেই শপথ তো আপনি রাখলেন না। আপনি মনে করলেন যে আমাদের বিদেশে রেখে এই ছিড়ায় ছেটায় আপনার আন্ডারই, সরকারের আন্ডারে থাকবো আমরা বিভিন্ন দূতাবাসে, আপনার যাদেরকে আপনি বিশ্বাসযোগ্য মনে করেন তাদের নিয়ে আপনি রাষ্ট্র চালান। আমরা তো কোনো রকম বিরোধিতা করি নাই, আপনার করবো। আজ আপনি আমার বাবার সামনে বলছেন যে তোমরা লেট আস ফরগেট এন্ড ফরগিভ এন্ড স্টার্ট এফ্রেশ। রাজনীতিতে বা রাজনীতি হলো দাবা খেলা। দাবা খেলায় একটা চাল দিয়ে চাল আবার পিছনে নেওয়া যায় না, চালের আগে আপনাকে চিন্তা করতে হয়, এটা একবার চাল দেওয়ার পর আর সেটাকে ফেরত নেওয়া যায় না। আপনি হাউ ক্যান উই স্টার্ট এফ্রেশ, এটা সম্ভব নয়। এইভাবে আমাদের মিটিং শেষ হয়ে যায়। আপনাদের ওই 25 বছরের পরিকল্পনাতেই কি শেখ মুজিবকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা ছিল? অবশ্যই। শেখ মুজিব কি? শেখ মুজিব was a major player to implement the Indian design over Bangladesh. কিভাবে তুমি দেশে মানে জাতীয়তাবাদী ভিত্তিতে নিজের সংস্কৃতি, নিজেদের ঐতিহ্য ভিত্তিতে, নিজেদের ধর্মীয় চেতনার ভিত্তিতে তুমি বাংলাদেশ বানাবে কিভাবে? হাউ ইট ইজ পসিবল? এটা এই প্রশ্নটা তো আমার মনে হয় তোমার করাই উচিত ছিল না। এটা করার উচিত ছিল না কেন? এটা করলাম আপনার মুখ থেকে শোনানোর জন্য। এটা শুনলে হয়তো অনেকেই মনে করতে পারছেন আওয়ামী লীগ হয়তো এটা নিয়ে কথা বলবে যে জিয়াউর রহমানও তাহলে তাকে ক্ষমতাচ্যুত। আমি কিন্তু এখানে হত্যা করার কথা বলি, আমি বলেছি ক্ষমতাচ্যুত করার কথা। He was a casualty. Right. He was a casualty in a conflict. It's a crossfire. Right. তো এখন এই জায়গাতে শেখ মুজিবকে করার পরে আমি ব্যক্তিগতভাবে জিয়াউর রহমানের প্রতি আমার সম্মান একটুও কমে নাই, কারণ ওইটা ছিল মেন কালপিট এই শেখ মুজিব। সো তাকে তো সরাইতেই হবে এনিহাউ। আপনাকে সেটা আমি তোমাকে একটা কথা বলবো। জি স্যার। যাতে আমি একজন মুসলমান হিসাবে বা একজন মানুষ হিসাবে, কেউ মানে মানুষ বা একজন মুসলমান হিসাবে আমি কাউকে জাতির পিতা, জাতির মাতা, জাতির ভগ্নী, জাতির ভাতিজা এগুলি আমি মানি না। এগুলি সঠিক বয়ান নয়। স্যার আপনি তো সেক্টর কমান্ডার ছিলেন, মানে বীর উত্তম ছিলেন একজন। এই প্রশ্নটা আমি শেষ করি নাই। আমরা এই যে সভ্য সমাজ তথাকথিত যেখান থেকে আমরা গণতন্ত্রের সবক নেই, যেখান থেকে আমরা মানবাধিকারের সবক নেই, যেখান থেকে আমরা শিখি হোয়াট ইজ ব্যক্তি স্বাধীনতা, বলার স্বাধীনতা, এই সমস্ত যারা যেখান থেকে আমরা সবক নেই সেই সমস্ত দেশে কি জাতির পিতা, জাতির সীতা, জাতির বাতা, এই সমস্ত আছে? বলো কোন দেশ আছে? ইউএসএতে কয়েকজনকে তারা মানে ইউএস এর ফাউন্ডার মনে করেন। ফাউন্ডিং ফাদারও কেউ বলে না। দেখো নেলসন ম্যান্ডেলা ওয়াজ এ ফ্রেন্ড অফ মাইন, উনি তো কোনদিন একসেপ্ট করেন না যে তাকে বলা হোক জাতির পিতা। জম্মু কেনিয়াটা ওনাকে তো জাতির পিতা বলা হয় না। প্যাট্রিক লুমুম্বা অফ জাম্বিয়া, ওনাকে তো জাতির পিতা বলা হয় না।
স্যার আর আর জাতির পিতা যদি বলা হয়, যেমন ভারতে এই কালচার আছে, কিন্তু ভারত যদি আমরা ভারতের কালচারকে মানবো কেন? না যদি মানা হয়, সেক্ষেত্রে স্যার কেন মানা হবে? মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশের জাতির পিতা হবে। কারণ সে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ২ রাষ্ট্র গঠন করে দিয়ে গেছে। মোহাম্মদ আলী জিন্নাহ কোনদিনই বাইচা আমি থাকলে বলছি স্যার, যদি হয়, যদি তারা করতেই চায়, তো তাহলে সে হবে, সে আমার কথা শোনো। জি, জি স্যার। আই এম ভেরি স্ট্রেট। কারণ আমার দাদা নানারা সব ছিলেন ইয়ারক্রাফট ফ্রম দি আলিগড়। তারাই প্রতিষ্ঠা করছে মুসলিম লীগ নওয়াজ শরীফুল্লাহ সাহেবের নেতৃত্বে। I come from a political family. My father was the GS of Dhaka University. ঠিক আছে? Now he became the leader of the youth and student front of Muslim League. ওনারাই গিয়া বিলাত থেকে নিয়ে আসছিল জিন্নাহকে টু প্রোভাইড লিডারশিপ। তাদের এক পয়েন্ট এজেন্ডা, মুসলমানদের যেন স্বাধীন দেশ চাই, নো আদার থিং। এবং প্রথম গুলি খায় এই পাকিস্তান আন্দোলনের মুভমেন্টে কারমাইকেল কলেজের একটা ছাত্র, যেই প্রসেশনের নেতৃত্ব দিচ্ছিলেন আমার বাবা, বুঝলে? অতএব আমার মনে হয়, আমি জিন্নাহকে যতটুকু জানি, তিনি নিজেও কোনোদিন জাতির পিতা হিসেবে খেতাব নিতে রাজি হতেন। জি স্যার। স্যার আমাদের অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো মানুষ অনেক এই ৫০ বছর অপেক্ষা করছিল। আমরা দ্রুত কোশ্চেনে যে পরের কোশ্চেনটা স্যার, মানে ইয়েস নো স্যার, মানে ২ এতে মানে জবাব। আমার দর্শকরা, তোমার দর্শকরা, আপনার দর্শক স্যার। তোমার দর্শক, আমি আমার দর্শক বলবো না, যে তোমার দর্শক। আই এম প্রিভিলেজ, তুমি আমার সাথে কথা বলছো এবং তোমার মাধ্যমে তারা আমাকে দেখছেন। আমি বলবো যে আমি দর্শকদের সোজা কথা বলতে চাই যে আমি ব্যক্তিগতভাবে জাতির পিতা, জাতির ভগ্নী, জাতির জামাই, এই সমস্ত কিছু বিশ্বাস করি। আমরাও করি না স্যার, বাংলাদেশের মানুষ কেউই করে না এটা। যাদের বোধগম্য থাকা উচিত, জাতির পিতা যদি বলতে হয়, তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। এটা কেউ অস্বীকার করতে পারে? তা আমার কথা হচ্ছে, তোমরা উন্নত দেশগুলি থেকে তোমরা গণতন্ত্র শিখে আসো, তারপরে মানব অধিকার শিখে আসো। এগুলি কি নতুন করে শেখার কিছু আছে? আমাদের কোরআনের মধ্যে এই সমস্ত নাই? তারপরে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে এগুলি নেই? তারপরে ওই সমস্ত দেশে কেন জাতির পিতা থাকে না? ওইখানে কেন জাতির মাথা থাকে না? আমাদের এখানে কেন থাকতে হবে? ইন্ডিয়াতে কে জাতির পিতা? হুই ইজ জাতির পিতা অফ ইন্ডিয়া? বলো তুমি আমাকে। দেয়ার ইজ নো জাতির পিতা। হুই জাতির পিতা? কোন সভ্য দেশে জাতির পিতা বলে কোনো জিনিস নাই। এটা হলো আমার শেষ কথা। এটা তো স্যার মুজিববাদ প্রতিষ্ঠিত করতে হবে। যাক স্যার, আমি এক কথা, সেটা একটা গ্রুপের একটা সেগমেন্ট অফ দি পপুলেশনের চিন্তা ভাবনা। না স্যার, সেগমেন্ট অফ পপুলেশন, এটা আলাদা একটা রিলিজিয়ন। আওয়ামী লীগ হচ্ছে একটা ধর্ম, ওদের ধর্মের এই প্রফেট শুধু মানুষ না, ওরা আরেক জিনিস। এটাকে আপনি ঠিক করতে পারবেন। ওরা তো মানুষ না হলে অমানুষ হোক বা অন্য গ্রহ থেকে ওরাদের আগমন হোক, আমি বলবো তাদের মেন্টর যে ভারত, যেখানে এখন ওনারা গিয়ে আরামে এসে থাকতেছেন বাংলাদেশ থেকে পলায়া। কোনোদিন শুনি না কোনো প্রাইম মিনিস্টার পলায় যায়। আচ্ছা নিবে, ওনারা পলায় গেছেন। এখন ওই দেশটাতে কোনো জাতির পিতা আছে কি? বলো, নাই। তো আমরা কেন জাতির পিতা নেবো? কেন নেবো? কি যুক্তিটা কি? বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে বা স্বাধীনতা আগ পর্যন্ত বাংলাদেশকে পৌঁছানোর রাজনীতিতে কি শুধু মুজিবের অবদান ছিল? এখানে ভাসানীর নাম নিতে হবে না? ফজলুল হকের নাম নিতে হবে না? ফারুদ্দিন নাম নিতে হবে না? বলো তুমি আমি পরিষ্কার ভাবে। কেন? তাহলে মুজিব কিভাবে জাতির পিতা হবে? একমাত্র মুজিবই কি বাংলাদেশের ঠিকাদার? না, আমি সেটা মনে করি না। মুজিব তো কোনোদিন স্বাধীনতা চাইনি বাংলাদেশের জন্য। He never wanted that Bangladesh should be independent. আগরতলা ষড়যন্ত্র মামলা টামলা এই সমস্ত আবল তাবল কথা বলে, কিচ্ছা বলে। আসল কিচ্ছা তো আগরতলা, মানে স্বাধীনতার কথা সেনাবাহিনীর এক তরুণ অফিসার প্রথম চিন্তা করেছিল। তিনি ছিলেন কমান্ডার ওয়াজেম হোসেন, পাকিস্তান নেভির চৌকুশ অফিসার। স্যার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো মানুষ শুনতে চায়, সেখানে যাই। আমি কথা হচ্ছে যে, শোনো, যার যা প্রাপ্য তাকে সেটাই দিতে হবে, সেই মর্যাদা দিতে হবে, নাহলে এটা মুনাফিকতা। না, আমি আপনার কাছ থেকে আমি ধারণা করছিলাম যে আপনি হয়তো শেখ মুজিব সম্পর্কে অনেক বাজেভাবে কথা বলবেন, কিন্তু আমি আপনার রেসপেক্ট এবং শালীনতা দেখে খুবই অভিভূত যে আপনি যথেষ্ট সম্মান নিয়ে, আওয়ামী লীগের শেখা উচিত যে মেজর ডালিম সম্পর্কে তারা যা শুনেছে এতদিন, যে মেজর ডালিম একবারও শেখ মুজিব সম্পর্কে বাজে কোনো ভাষা বলে নাই বা তাকে নিয়ে কটাক্ষ করে কোনো কথা বলে নাই। যাই হোক, তো আমরাও স্যার এটাই বলে আসছি যে আমরা কাউকে অসম্মান করতে চাই না। আরেকটা কথা শুনতে, এই কথাটা যখন তুমি বললেই, তাহলে আমার বইতে পরিষ্কার লেখা আছে মুজিব পরিবারের সাথে আমার কি সম্পর্ক ছিল। জি, ঠিক আছে?
ব্যক্তিগতভাবে বা পারিবারিকভাবে। আমরা কিন্তু তার সাথে বিচার করি নাই। আমাদের যখন চাকরি থেকে বের করে দিলেন নিপীড়ন আইনের মাধ্যমে, ওই যে বিচার করলেন গাজী গণহত্যার ঘটনাকে কেন্দ্র করে, আমরা মেনে নিলাম। উনি নিজে রাখলেন আমাকে, নূরকে। স্যার এটা আমার এই কোশ্চেনটা তাহলে করে ফেলি। আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের, তারপর গোলাম মোস্তফার ছেলে, এরা কামালের বন্ধু-বান্ধবেরা। এটা না, গাজী গণহত্যা নিজে ছিল। নিজে। আচ্ছা। তো হ্যাঁ, নিজে। আপনার স্যার, আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে। আপনি আমার বউ বিচার কন্টিনিউ চেয়েছিল। করেন। জি, কন্টিনিউ করেন স্যার এবার। হ্যাঁ, যে আপনি প্রাইম মিনিস্টার, কারণ ঘটনাটা নিজেই কি ছিল স্যার? ঘটনাটা কি ছিল স্যার? একটু শুরু থেকে বলুন। ঘটনা এটা একটা মানে মজার ঘটনা। আচ্ছা, তুমি শুনতে চাও? তুমি তো আমার বইতে লেখা আছে যদিও। সবাই শুনতে চায় স্যার। সবাই, আমি একা না, সবাই শুনতে চায়। ঘটনাটা হচ্ছে, আমার এক খালাতো বোন, তার নাম তাহমিনা। তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিম্মি কর্নেল রেজার সাথে, যে আমাদেরকে জুনিয়র চাকরি। তার সাথে বিয়ে হবে, অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে। তো দুপক্ষেই আমাদের পরিচিত, অর্থাৎ আমরা হলাম রায় মিডিয়া। ঠিক আছে। তখন আমরা কি করলাম, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো। তো কাকে রাখি আর কাকে বাদ দিই, এত মানুষের সাথে পরিচিতি। তো আমরা যাই হোক বেশ ভালোই, প্রায় 2-3 হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তরফে। চলছে বিয়ার আসো। তখন আমার একমাত্র শালা, যার নাম বাপি, ও ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তো, ওখান থেকে ছুটিতে আসছে দেশে। হি ওয়াজ অলসো প্রেজেন্ট ইন দ্য সেরিমনি। আমি আর নিমিত দুই পক্ষের মানে হোস্ট বলতে পারো, সবাই দেখাশোনা করছি। বাপি বসে আছে ছেলেদের যেখানে বসার জায়গা সেখানে। তখন লম্বা চুলের একটা ফ্যাশন ছিল আর কি, জাস্ট কাম ফ্রম ক্যানাডা, তো লম্বা চুল, বিউটিফুল হেয়ার, আর হি ওয়াজ আ হ্যান্ডসাম ম্যান। আমার মতো এত খারাপ চেহারার লোক ছিল না। ওটা অনুষ্ঠানের শেষ হওয়ার আগে বলবো স্যার, জি বলেন। আচ্ছা, তারপর তোমার ও বসেছিল অন্যান্য গেস্টদের সাথে। তার পিছনের রোতে গাজী গোলাম মোস্তফা and his wife was also invited in that function from the other side, not from our side, মানে ছেলে পক্ষের। বুঝতে পারছি। তো গাজী গোলাম মোস্তফার ছেলেরা আর তার সাঙ্গবঙ্গ পিছনের রোতে সিটে বসা। তাদের মধ্যে একটা ছেলে বাপ্পির চুল টান দিল পিছু থেকে। তো বাপ্পির পিছনে, ভদ্র মানুষ, বিদেশে থাকে, বিদেশে বড় হয়েছে, পিছিয়ে বললো, কিছু বলে নাই, সামনে আবার ওরা চুল টান দিল। দ্বিতীয়বার টান দেওয়ার পরে বাপ্পি পিছনে তাকে দেখো যে একটা ছেলে হাত সরিয়ে দিল। তখন বলছে, তুমি চুল টান দিয়েছ? বলছে হ্যাঁ। বলে কি কেন? কারণ আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল, এটা কি পরচুলা না আসল? আচ্ছা, চিন্তা করো। সে তখন ইউনিভার্সিটিতে পড়ে, আর পুচকে ছেলে তখন বোধহয় স্কুলেও পড়ে না, বা স্কুলে 6-7 ক্লাস হবে। তখন বাপি বলে, বেয়াদব ছেলে, তুমি আর এখানে বসবে না, তুমি অন্য কোথাও গিয়ে বস। ওরা বেরিয়ে চলে গেল। আমরা কিন্তু কিছুই জানি না, মানে আমি আর নিমি এত ব্যস্ত, দুই পক্ষকে দেখাশোনা, খাওয়া দাওয়া চলছে। হঠাৎ দেখলাম দুটা মাইক্রোবাস রেড ক্রসে, আর একটা গাড়ি, গাড়ি, সবুজ রঙ গাড়ি আগে, পিছনে দিয়ে মাইক্রোবাস। মাইন্ড ইউ, তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড উইথ ওয়্যারলেস মজুদ লেডিস ক্লাবে। আমি কুমিল্লা থেকে আসছি বিয়ের জন্য। তো ন্যাচারালি আমাদের গার্ড নিয়ে চলাফেরা, এটা তো আর্মির নিয়ম, এটা তুমি জানো। আসলো, থামলো, দুইটা মাইক্রোবাস থেকে প্রায় 8 জন ট্রেনগানধারী সাদা পোশাক পরা লোক নামলো, আর ফোকসো গাড়ি থেকে নামলো গাজী গোলাম মোস্তফা স্বয়ং। তার স্ত্রী কিন্তু উপস্থিত মেয়ে মহলে। উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু করলেন, মেজর ডালিম কোথায়, মেজর ডালিম কোথায়, মেজর ডালিম কোথায়, বহুতবার বাড়ছে, আর সহ্য করা যায় না। আমি অবাক হয়ে গেলাম, এরকম চিৎকার করছি কে? তখন একটা ছেলে এসে, একজন হিওজে প্ল্যাটফর্মের একটা ছেলে, আমার নামটা মনে নাই, এসে বললো যে ভাই, আপনাকে খোঁজ করতে, এই চিৎকার করতে গাজী গোলাম মোস্তফা, তার সাথে 8-10 জন ট্রেনগানধারী লোক আছে। মাইন্ড ইউ, তখন কিন্তু আর্মি ওয়াজ ডিপ্লয়েড ইন দ্য হোল কান্ট্রি টু রিকভার ইলিগাল আর্মস। আর আমাদের ঢাকার হেডকোয়ার্টার ছিল রেস্ট করতে, আমরাও সেই অপারেশনে যুক্ত ছিলাম। যাই হোক, আমি বাইরে আসলাম, গাজী গোলাম মোস্তফার সামনে বারান্দাতে।
আমি মেজে দাঁড়ি, আপনি আসুন, আপনার বেগম সাহেব তো আছেন ভিতরে, আপনি আসুন, বরবধূকে আপনি দোয়া করে দেন। হারামজাদা বারবার সে আর্মির আজকে আমি উচিত স্বীকার দেব। আমি দেখলাম আমার চারদিকে ওই স্টেনগেট ঠেকাইলো প্রায় 4-5 জন মানুষ, আর 4-5 জন খালে দাঁড়িয়ে। আমরা এটা কি, আমি একজন ট্রেন মানুষ, আমার স্কট আছে ওখানে প্রায় 4-5 জন, ওয়্যারলেস আছে, আই ক্যান কল এনিওয়ান এনি টাইম, এমপি ইউনিট যে ইউনিট দরকার হয়। এই কি অবস্থা, একটা বিয়ে বাড়ির মধ্যে এরকম একটা হুলস্থুল কাণ্ড। আপনি দেখেন কিছুই কি ব্যাপার কি, আপনি আজকে তো উত্তেজিত করেন, আমি তো জানি না যে এর মধ্যে কি ঘটনা ঘটে। ওগুলো ওঠ, এ উঠা মাইক্রোবাইক, আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে মাইক্রোবাইক। আপনি ব্যাপার কি গাড়ি, এটা একটা বিয়ে বাড়ি, একটা মেয়ের বিয়ে হচ্ছে, আর আপনি আমাকে বলছেন উঠ কি, আমার কাপড় টাপড় ধরে টানা 4 জন মিলে আমাকে উঠালো। খবর চলে গেল ভিতর অন্দর মহলে, নিম্মি আর আমার শাশুড়ি, আমার খালা শাশুড়ি মানে কন্যার মা, উনি বেরিয়ে আসলেন। ওনারা আসলেন যে কি ব্যাপার, দেখে যেরকম আমাকে ঠেলাঠেলি করে উঠানো হচ্ছে মাইক্রোবাসে। আমি মাইক্রোবাসে উঠলাম, উঠে দেখি চুল্লু আর আলম নামে 2 জন মুক্তিযোদ্ধা, ক্র্যাক প্লাটুনের সদস্য, তারা ছিল আমার ছোট ভাই স্বপনের সাথে, স্বপন বীর বিক্রম। ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে ফেলেছে, মুখ দিয়ে রক্ত ঝরছে, আহত অবস্থায় তারাও মাইক্রোবাস। তখন আমার খালাম্মা গাছকে বলে, গাছ আপনি কি করছেন, আমার মেয়ের বিয়ে হচ্ছে, আর দে আর দি, তারা বর পক্ষেরও কন্যা পক্ষেরও, কি হয়েছে কি, ওরা তো ব্যস্ত। বলে আমি ওদেরকে উচিত শিক্ষা দেবো, ওকে আমি উচিত শিক্ষা দেবো। তখন আমার স্ত্রী বললো যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না, আপনি আমাকে সঙ্গে নিয়ে আসবেন। ঠিক আছে চল বলে ওরেও ঢাকা দিয়ে উঠায় দিল মাইক্রোবাসে। তখন আমার খালা বললেন, গাজী সাহেব আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, ঠিক আছে, যেখানে আপনি নিয়ে যেতে চান আমিও যাবো সাথে। গাজী কি স্যার তখন ঢাকা আওয়ামী লীগের সভাপতি নাকি? তখন সে আওয়ামী লীগের সভাপতি নয়, হি ওয়াজ অলসো দি চেয়ারম্যান অফ দি রেড ক্রস। বুঝতে পারলাম, শেখ মুজিবের সবচেয়ে প্রিয় লোক সে তখন। সে ঢাকার মধ্যে মানে ঢাকা শহরে সে হলো মুজিবের সবচেয়ে বড় লাঠের সর্দার। অশিক্ষিত মূর্খ মানুষ সাধারণত রেড ক্রসের চেয়ারম্যান হয় না, কিন্তু ওকে বানানো হয় যাতে করে লুটের যে রিলিফের মার চুরি চামারি করতে সুবিধা। যাই হোক সেটা অন্য ব্যাপার। তারপরে আমাদেরকে নিয়ে উনি গাড়ি ঘুরে চললেন প্রথম ফার্ম গেট দিয়ে ভিতরে ঢোকার পরে আমি দেখলাম যে আরে সম্পূর্ণ কোথায় চাচ্ছে, লক্ষ্মীবাড়ি ক্যাম্পে নাকি। তখন আমি কি করি, এর মধ্যে আমার খালা আর নিম্মি নিজেদের শাড়ি ছিঁড়ে চুল্লু আর আলমকে ব্যান্ডেজ করে দিয়েছে, মানে দিকে দিকে ক্ষত, তার দিকে রক্ত ছিল। আমি হঠাৎ বললাম গাড়ি থামাও ড্রাইভার। ইন দি মিন টাইম স্বপন বাপি ওরা কিছু গেস্টকে বোধহয় বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে গেছিল গাড়ি করে, গাড়ি আসছিল না, কিছু ওরা উপস্থিত ছিল না। তো আমি বললাম গাড়ি থামা, ড্রাইভার গাড়ি থামা দিল। আমরা তখন আমার গাড়িতে প্রায় 4 জন ট্রেনধারী লোক, তাদের একজনকে বললাম যে তুমি গিয়ে ওই সামনে যে গাড়ি গোলাম মোস্তফা বসে আছেন, গাজী গোলাম মোস্তফা সাহেবকে বলেন নামে কিনা আসেন। Somehow that man with train guard, he got down and went to Gazi. গাজীও তখন স্টপ হয়ে গেছে, যে পিছনে গাড়ি স্টপ হয়ে গেছে। আসে বলছে, ওনাকে বোধহয় বলছে যে আপনাকে উনি ডাকছেন নিজে দাঁড়িয়ে। গাজী গুলস্তান দরজা খুলে আমাদের মাইক্রোবাসে আসলো। তখন আমি গাজী গোলাম মোস্তফাকে বললাম যে গাজী সাহেব আপনি তো আমার নিয়ে চলছেন, কোথায় নিয়ে যাচ্ছেন জানি না, কিন্তু একটা কথা মনে করে রাখেন, আপনাকে মনে করাই দিচ্ছে আপনার ভালোর জন্য, যে আপনি যে আমাদেরকে এই মাইক্রোবাসে রেড ক্রসের মাইক্রোবাসের মধ্যে ঢুকাই নিয়ে আসছেন, এটা কিন্তু হাজার হাজার মানুষ, শয়ে শয়ে মানুষ দেখতে উপস্থিত ছিল। অতএব আপনি কিন্তু আমাদের সাথে যাই করেন আপনি কিন্তু পার পাবেন। এইটা শোনার পর গাজী গেল একটু ঘাবড়ায়, যে তাই তো, আমি যে উঠাই নিয়ে আসছি এটা তো সবাই দেখছে। তখন আমি বললাম যে আপনি যাই করেন, উনি যখন একটু হতভম্ব হয়ে দেখাচ্ছে, আমি বললাম যে গাজী সাহেব আমি আপনাকে একটা পরামর্শ দিই, আপনি যাই করেন আপনি শেখ সাহেবের কাছ থেকে আগে পারমিশনটা নিয়ে নেন, এছাড়া আপনি বাঁচতে পারবেন না।
এর মধ্যে আমার ছোট ভাই স্বপন বীর বিক্রম ফেরত আসছে লেডিস ক্লাবে, আপনি ফেরত আসছে। ওরা শুনলো যে এই ঘটনা ঘটছে, ওখান থেকে সোজা স্বপন চলে গেল এমপি ইউনিটে, ঢাকা ক্যান্টনমেন্টে। ওখানে গিয়ে বললো যে এরকম অবস্থা, বিয়ে বাড়ি থেকে কিডন্যাপ করে। এই বিয়েতে কিন্তু জিয়া রহমান উপস্থিত ছিল, শফিলিও উপস্থিত ছিল, খালেদ মোশাররফ মানে সবাই উপস্থিত ছিল। আচ্ছা, তো ওনারা তখন চলে গেছে। সেদিন কি ছবি দেখার কথা ছিল, সত্যজিৎ রায়ের যদি মহানগর না কি একটা ছবি, তো ওটা দেখার জন্য সবাই চলে গেছে আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। তখন এই খবরটা পাওয়ার পরে দি সিও অফ দি এমপি ইউনিট এই খবরটা ব্রিগেড মেস, ইউনিট মেস সবখানে এটা সে জানাই দিল। ইয়াং অফিসাররা লুঙ্গি গেঞ্জি পায়জামা যে যা পরা ছিল সবাই ঢাকা শহরে বের হয়ে আসে। তারা খুঁজতে লাগলো যে আমাদের অ্যাবডাক্টেড অফিসার তার ওয়াইফ কোথায়। আর একদল সোলজার এমপির পাঠানো হলো, যারা ওই অবৈধ অস্ত্র কালেকশনে ডিপ্লয় ছিল গাজীর বাড়িতে। গাজীর বাড়িতে যাদের পাইছে সবাই বন্দুকেরা নিয়ে আসছে রেস্কিউ ময়দান। আমি কিন্তু এগুলো কিছু জানি না। গাজী তখন আমার কথা শোনার পর ও ওটা কিছু চিন্তা করলো। চিন্তা করার পরে দেখলাম যে উনি লক্ষ্মীবেদের দিকে না গিয়ে 32 নম্বরের দিকে যাচ্ছে কলাবাগানে। আমি বললাম যে আলহামদুলিল্লাহ। তখন 32 নম্বরে গার্ড রেজিমেন্ট ছিল, ফার্স্ট ফিল্ড রেজিমেন্ট, যেটা আমার হাতে করা। তারা গার্ড দিচ্ছিল প্রাইম মিনিস্টারের বাড়ি, আমার জানা আছে। তো গাড়ি চললো, আমরা পিছিয়ে পিছিয়ে চললাম। আবার কাফেলাকে গাজী 32 নম্বরের গেটের ভিতরে ঢুকতে না দিয়ে বাইরে খাড়া করায়। স্টপ করার পর গাজী তার গাড়ি নিয়ে ভিতরে চলে, আমরা ওখানে থাকলাম। ইতিমধ্যে যখন এরকম সারা আর্মি ডিপ্লয়মেন্ট যারা ডিপ্লয় ছিল তারা যখন গাড়ির পরিবেশ ধরে নিয়ে আসছে, আর সবখানে ব্যারিকেড দিয়ে চেক করা হচ্ছে প্রত্যেকটা গাড়ি যে আমাদের মিসিং অফিসার তার স্ত্রী কোথায় আছে কিনা, যাতে ঢাকার বাইরে না যেতে পারে। এই হুলস্থুল চলছে। আমাদের তখন রেসকোর্সের কমান্ডার ছিলেন মেজর মুমেন, সিও ফার্স্ট লান্সার। তো উনি মেজর মুমেন ছিলেন অপারেশন ইনচার্জ, পরে লেফটেন্যান্ট কর্নেল। আচ্ছা, যাই হোক, তখন আমরা বললাম যে গাড়ির ভিতরে গেল কি বলবে। ঠিক সেই সময় দেখলাম একটা সাদা টয়টা গাড়ি আসলো, ড্রাইভিং সিটে বসে স্বপন, পাশে বসে আমার বোনের জামাই লিটু, আবুল খায়ের লিটু, যে নাকি বেঙ্গল গ্রুপের মালিক, বিরাট ধনী ব্যবসায়ী। ওই সালমান রহমান তোমানের সাথে সবাই একটা। যাই হোক, ওরা দুজন, আর এসপি মাহবুব সঙ্গে। এসপি মাহবুব ছিল মুজিবের খুবই বিশ্বস্ত একজন কিলার, মানে তাকে যে সমস্ত এই মানুষের মারা টারা হতো আর কি। ঢাকা জেলার এসপি Mahbub, not Major. He was given during the war, he was given the rank of a captain. Mahbub was a good friend of mine, and anyway, ওদের গাড়ি যখন আসলো, আর গাড়ি থেকে যে স্বপন এই ক্যান্টনমেন্টে জানানোর পর সে চলে গেল মাহবুবের বাসা। মাহবুবের কিন্তু সেই বিয়েতে আসার কথা। তো সে ওয়্যারলেসে জানাইছে যে আমি মানিকগঞ্জ থেকে ফিরছি খুব সহসাই, আমি বিয়ে বাড়িতে আসছি, এটা আমার দেরি হবে। তো স্বপন চলে গেছে তার বাসায়। সে তাকে মিন্টন রোডে মানে ক্লাস 1 গ্যাজেটেড অফিসারদের জন্য একটা এনক্লেভ আছে, তুমি হয়তো জানো, দেখেছো কিনা জানি না। তখন বাংলো ছিল, এখন বোধহয় মাল্টিপ্লেক্স ফ্ল্যাট ওই ইন্টারকনের সাথে। তো সেখানে মাহবুব থাকতো একটা ফ্ল্যাটে। তো ফ্ল্যাটে লিটু আর স্বপন গিয়ে উপস্থিত হয়েছে। ঠিক সেই মুহূর্তে মাহবুব ওয়াজ গেটিং রেডি টু কাম টু মানিকগঞ্জ থেকে ফিরে আসছে। উপরে এটা দেখা যায় মাহবুব কাপড় টাপড় পরতে, চুল আছে। তখন লিটু আর স্বপনকে দেখে বললো যে কি ব্যাপার, তোমরা এখানে কেন? আমি তো আসছি, আমি তো বলছি তোমাদের জানাইছি, আমার অফিস থেকে জানানো হয়েছে, জানানো হয়নি যে আমি দেরি হবে মানিকগঞ্জ। হ্যাঁ, কিন্তু মাহবুব এক ঘটনা ঘটছে। বলে কি ঘটনা? বলে যে নিম্মি আর ডালিমকে উঠায় নিয়ে গেছে গাজীর গরম বিয়ে বাড়ি থেকে। কোথায় নিয়ে গেছে, কি হয়েছে জানি না, তবে তার পরিবারের সবাই এখন অ্যারেস্ট করা হয়েছে। তারা সব ওই তাজদি উদ্যানে আছে, মানে রেস্ট করছে। আর্মি সারা ঢাকা শহরে ছড়ায় পড়ছে। তার প্রত্যেকটা গাড়ি চেক করতেছে যে
looking for the missing officer and abducted officer and his wife. মাহবুবকে চাইছি, এটা তো সাংঘাতিক কথা, গাড়িকে তো বিশ্বাস করা যায় না বলে সে রেড টেলিফোন করতে মানে হাত দিতে গেছে, রেড টেলিফোন বেজে উঠছে। কে? শেখ মুজিব। ফোন মাহবুব। তো উঠেছে, কে বলছে? আমি মাহবুব বলছি। বলে যে আমি প্রাইম মিনিস্টার মুজিবুর রহমান। বলে কি? জি স্যার বলেন। বলে কি তুই ইমিডিয়েটলি আমার বাসায়। এর মধ্যে চিফ অফ স্টাফ, ডেপুটি চিফ অফ স্টাফ, সিজিএস, খালিদ মোশাররফ এদেরকে ডাকানো হয়েছে, এরাও আসছেন। কর্নেল নুরুজ্জামান, রকিবানী চিফ আসছেন সবাই। জিয়া রহমান অবস্থা ডেপুটি চিফ। আচ্ছা, মাহবুব তখন চলো, তখন লিটুদের গাড়িতে বসেই ও চলে আসলো। তো ওই গাড়িটা যখন গেল, গাড়ির নাম্বার দেখে আমি বুঝলাম যে উই আর সেফ, আমাদের মারবে না। কারণ এরা যখন এসে উপস্থিত হচ্ছে, তার মানে তিনজন দুই হাতে করলো। আর সারা দেশে কি হচ্ছে এগুলো তো জানি না, মানে সারা ঢাকা শহরে। তখন গেটের সামনে থামলো, ওটা থেকে মাহবুব নামলো, সব ওনার লিটু গাড়ি নিয়ে দূরে গিয়ে সামনে ওই ব্রিজের কাছে থামলো, গাছের ছায়া নিচ্ছে। আমরা যে মাইক্রো বাসে আছি ওটা কিন্তু ওরা জানে না। মাহবুব চলে গেল ভিতরে। ইন দি মিনিটে আমি চিন্তা করছি যে আমি কি করবো, কি করা উচিত। আমার ফার্স্ট ফিল্ডের রেজিমেন্টের লোকেরা মুজিবের গান রেজিমেন্ট হিসেবে তখন নিয়ে যেত। আমি যদি একটা আওয়াজ দেই তখন তো তারা সমস্ত ব্যারেল ঘুরাই দেবে। কিন্তু এর মধ্যে একটা ক্রস ফায়ারের সিচুয়েশনে কে মরবে কে বাঁচবে এটাও তো একটা সমস্যা। এটা বোধহয় ঠিক হবে না। যেহেতু মাহবুব ভিতরে গেছে, লেটস সি হোয়াট হ্যাপেন। কিছুক্ষণের মধ্যেই মাহবুব, আমি দেখলাম যে মাহবুব না, শেখ কামাল, রেহানা, তারপরে শেখ জামাল, বেগম মুজিব নিচে গেটের বাইরে এসে আমাদেরকে খালাম্মা টালাম্মা চলার অসুবিধা, মানে রক্তাক্ত চুল্লু ওদের দেখে তো ওরা ঘাবড়ে গেছে। তারপরে নিম্মির অবস্থা তো ভিতর নিয়ে আমাদের ভিতর নিয়ে গেল। তখন ভিতর নজর পড়ে দেখলাম সিটিং রুমে প্রথম আমাদের ডাকলেন মুজিবুর রহমান আর আমার নিম্মিকে। তো রেহানারা সব ওখানে দাঁড়ায় রইল, মিসেস মুজিব দাঁড়ায় রইলেন, আমরা ভিতরে গেলাম। গিয়ে দেখে সব মজলিস বসে আছে, চিফ অফ স্টাফ, ডেপুটি চিফ স্টাফ, সিজিএস এন্ড অল। তখন এর মধ্যে গাজী গণস্তার বাসা থেকে ফোন আসছে প্রাইম মিনিস্টারের কাছে যে বাড়ির সবাই ধরে নিয়ে গেছে আর্মি। যতক্ষণ পর্যন্ত আমাদের অফিসার লেডি ওয়াইফকে না পাওয়া যাবে আমরা কাউকে ছাড়বো না। আর ওই গার্মেন্ট 17 জন যে গার্মেন্ট গেছিল মাইক্রোবাসে, এই খবর শুনা গাজীরও মুখ শুকায় গেছে, মুজিবুর রহমানেরও মুখ শুকায় গেছে, যার জন্য এই সবাইকে ডেকে নিয়ে আসে, জিয়া রহমান, শফিউল্লাহ, খালিদ মোশাররফ। আচ্ছা, তো মুরলী বুদ্ধি আর কি। আমরা ঢুকতেই নিম্মিকে জড়াই ধরলেন মুজিবুর রহমান। মা তুই কাঁদিস না, তুই কাঁদিস না, আমি এটার বিচার করবো। এই হারামজাদা গাজী, তুই করছিস কি? এটা কি করলি তুই? যা ওর পা ধরে মাপচা, আমার বউয়ের পা ধরে মাপচা। গাজী একটু অগ্রসর হওয়ার পর আমার বউ বলল, নিজের চপ্পল খুলে বলল, খবরদার, তুমি আমার ক্ষমা পাওয়ার যোগ্য নয়, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, তুমি পিছিয়ে যাও। মুজিব আর বাকিরা তো সব চুপ করে বসে, আমি চুপ করে দাঁড়িয়ে। তখন বলতেছে মা, আবার মুজিব আমার বউ জড়ে ধরে বললো, মা আমি এর উপযুক্ত বিচার করব, তুই আমার ভরসা রাখ। তখন আমার বউ বলছিল, নিমি বলছিল যে চাচা, যাদের রক্তের উপরে আপনি আজ দেশের প্রধানমন্ত্রী, তাদেরই আজকে রক্ত ঝরাতে হয় স্বাধীন দেশে গাজীর মতো একটা কম্বল চোরের হাতে। এর বিচার আপনি কি করবেন? আমি বিচারের মান লাগবেন, আল্লাহ তার বিচার করবে, আমি আপনার কাছে কোনো বিচার চাই না। তখন আবার মুজিব, বেগম মুজিব উপরে নিয়ে যা, তখন উপরে নিয়ে বোধ আস্তে আস্তে কি জানে। এরপর আমার বলি একটা কর, শফিল্লা তুমি ওই আর্মি কন্ট্রোলে ফোন করে মোমিনরে বলো গাজীর পরিবারে ছেড়ে যাবে। তো শফিল্লা পিক আপ দি ফোন, রেড ফোন করলাম মেজর মোমেনকে। মেজর মোমেন বললেন, স্যার আই এম সরি, we are deployed to recover the miscreants and the illegal arms operation আমরা নিয়োজিত। আমি কিভাবে একজন 17 জন অস্ত্রধারীকে ছেড়ে দিতে পারি? গাজী has to produce the missing officer, his wife
অ্যান্ড এই 17 জন অস্ত্রধারীকে আমাদের কাছে সুপর্দ করতে হবে, তারপরে আমি ডিসাইড করবো আমি গাজীর ফ্যামিলিকে ছাড়বো কি ছাড়বো না। অবস্থা গেল আরো বিগড়ে, মুজিবও কাপাকাপি শুরু, ওদের গাজীগুলোর মধ্যে তো বুক শুকায় শেষ। আর সকালবেলা দেখো প্রাইম মিনিস্টার স্যার প্রাইম মিনিস্টার ডিজায়ার অর নট ডিজায়ার, ওনাকে বলেন উনি লিখিত অর্ডার দিলেও আমি সেটা মানবো না, বিকজ আই হ্যাভ গট মাই ম্যান্ডেট হুইচ আই হ্যাভ ফর মাই চিফ অফ স্টাফ। এখানে কোনো ভাই বোনদের ব্যাপার না, এটা হলো লিগাল ম্যাটার, লিগাল ব্যাপার। তখন সকালবেলা তবু দেখো মোমেন্ট, তুমি যদি একটুখানি নর্মাল স্টার প্লিজ ডোন্ট, I have got my moral ethics. I'm promise bound. Touching the Quran when I got commissioned, আমি এটা আপনার এই কোন রকম আকুতি মিনতি আমি শুনবো না, দ্যাট ইজ বিয়ন্ড মাই ডিগনিটি বলে উনি ফোন রেখে দিল। তখন মুজিব সবই শুনলেন, যে স্যার এরকম ব্যাপার, এটা তো লিগাল কমপ্লিকেশন দেখা দিচ্ছে। তখন বলে আর একবার তুই ফোন কর। তো মুজিবুর রহমান সবরে বললো, সবিল্লা আবার ফোন করলো, আমরা দাঁড়ায় আছি, আমি দাঁড়ায় আছি নিমের একটু উপরে চলে। ফোন করার পরে সবিল্লা বলে যে লোক মোমেন্ট আই রিকোয়েস্ট ইউ ওয়ান্স এগেইন প্লিজ। তখন মুজিবুর রহমানকে দিয়ে আমার দেয়, উনি ফোন নিয়ে বললেন মেজর মোমেন্টকে যে মোমেন্ট আমি মুজিব বলছি। হি সেড স্যার I have no time, I am running a big operation and I am the commander. I am sending one of my officers to your residence. He will explain whatever I have got to say. So he dropped the phone. মুজিবের মুখ শুকিয়ে গেল। এখানে যারা বসা জিয়া রহমান আর খালেদ মোশাররফ, নুরুজ্জামান, এরা সব করে বসে সফিল্লা কি করা যাবে। উইদিন 5 minutes Captain Shahid arrived. He was from cavalry and he was a friend of mine during the student days. আমরা একসাথে কন্টেম্পোরারি ইউনিভার্সিটিতে ছিলাম আর কি। ও হলো তোমার বলে এটা লালবাগের ছেলে, আমরা ছিলাম মালিবাগ। যাই হোক, সরি ও আমরা দোস্ত মানে বন্ধু। তো ক্যাপ্টেন হি ওয়াজ এ রিপ্যাট্রিয়েটেড অফিসার এনিওয়ে। তো শহীদ আসছে, আসার পরে মুজিবুর রহমানের এবং আদালতের সামনে শহীদ বলেছে স্যার I have been ordered to come and convey the message loud and clear to you that it is a legal matter. Ghazi has violated the Prime Minister's order on which army has been deployed over the whole country, and he had abducted an officer in uniform and his wife while he himself is engaged in this operation along with 17 gunmen in the Red Cross microbus. Now, যেহেতু আমরা deployed আছি to recover the illegal arms, the commander said, no way, Ghazi and these 17 people has to surrender to him, and then legal proceedings will start according to the law. দেশে ইমার্জেন্সি চলছে, আমাদেরকে প্রাইম মিনিস্টার খুব ঝুঁকিপূর্ণ দায়িত্ব দিয়েছেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। তখন বলে স্যার আমার আর কিছু বলার নেই, আপনার যদি কিছু বলা থাকে আমাকে বলা হয়েছে শুনে আমাদের কমান্ডারকে জানান। না ঠিক আছে তুমি যাও বাবা। তো শহীদ চলে গেল। এরপর শেখ মুজিব আমাকে বললো তুই মাফ করে দে। আমি স্যার আমি তো বললাম স্যার শেখ মুজিবকে কাউকে বোধহয় আপনি মানে অফিসিয়াল কোনো এগুলি মানতো না। আমাকে তুই করে বলতো, কারণ আমার একটা পারিবারিক সম্পর্ক ছিল তো। না উনি তো মাহবুবকেও তুই করে বলতো, গোলাম মোস্তফাকেও তুই করে বলতো, শফিউল্লাহকেও তুই। আমি জানি না, কিন্তু আমাকে উনি তুই করে বলতেন। আমি তো ওর থেকে যে কোনো সময় গিয়ে ডাক্তার যাইতাম, খাবার খাইতাম, বসে কই মাছ পছন্দ করতেন। ওই ওনার চৌবাচ্চা সবসময় বড় বড় কই মাছ থাকতো, আরামসে খাইতাম, চলন দিলে কই মাছ, কোনো অসুবিধা নেই। আমার তো গতিবিধি ছিল খুবই খোলা, মানে আমি যে কোনো সময় যাইতে পারতাম, যে কোনো সময় ডাকলেই চলে যেতাম। উনি প্রায় ডাকতেন আমাকে, আর্মির খবর না। তো এখন উনি বললেন ঠিক আছে দাঁড়েন যা, আমি বিচার করবো। আমি স্যার ভেরি গুড। তো এই আমার গাড়ি বাইক করে ওরা বাসায় পৌঁছে দিয়ে ওরা নিবে এদেরকে বাসায় পৌঁছে, মানে মার্সিডিজ। আমি স্যার নট নিডেড, বাইরের স্বপন আছে, আরো 2-4 দিনের মধ্যে আসে পড়তে, গাড়ির কোনো অভাব নাই, আমরা চলে যাবো, আপনার গাড়ি দেওয়ার দরকার নেই। বলে না শোনো এক কাজ, গাড়ি গুলো আহমদাদা তুই যাবি এদের সাথে, বিহার বাকি কাজ যে সম্পূর্ণ হয় নাই সেটা সম্পূর্ণ করে সম্পূর্ণ।
সম্পাদন করার জন্য। নিমি বলল, খবরদার, তুমি আর লেডিস ক্লাবে ঢুকার তোমার কোনো অধিকার নাই, তুমি সেটা লস তুমি যাবে না, ইউ উইল নট গো। তখন চুপ, তোমরা চলে যাই। আমরা চলে আসলাম। আসার পরে কন্যা সম্প্রদানে যে বাকি কতগুলি থাকে না রকম রকম ওই সমস্ত সম্পাদন করা হইলো। এরপরে 2 দিন পরে আমি কুমিল্লায় ফিরে চলে আসবো। হঠাৎ শেখ মুজিবুর রহমান সাহেব ডাকলেন চিফ অফ স্টাফ শরীরকে। ডাকার পরে কি কথা ছিল জানি না, উনি ফেরত এসে বললেন যে ডালিম, ইউ ক্যান গো ব্যাক টু কুমিল্লা নাও, ইউ টু তোমার তোমার একটা তোমার এই তোমার নিমের ঘটনাকে নিয়ে এর মধ্যে তো অনেক গোলমাল হয়েছে। এটা আমার বইটা আছে যে কি অবস্থা আর্মির মধ্যে উত্তেজনা না অল দিস থিংস, এগুলো আমি ডিটেলসে যাচ্ছি না। উনি বললেন যে একটা কোর্ট অফ ইনকোয়ারি করতে হবে। আজব ব্যাপার, দোষ করলো গাজী, কোর্ট অফ ইনকোয়ারি হচ্ছে আমার। তা আমি বললাম যে ঠিক আছে স্যার, কোর্ট অফ ইনকোয়ারি করতে করেন। তা আমি আর কুমিল্লা যাওয়া বন্ধ হলো। এরপরে আর আমার কুমিল্লা যাওয়া হয়নি। উনি কি করলেন, হঠাৎ একদিন না, এরপরে আমি কুমিল্লাতে ফেরত চলে গেলাম কোর্ট অফ ইনকোয়ারি শেষে। কুমিল্লা থাকা অবস্থায় হঠাৎ একদিন ঢাকা থেকে ফোন আসলো যে 13 জন না অফিসারকে আর্মি থেকে বাদ দেওয়া হয়েছে। ইনিশিয়ালি 65 জন অফিসারকে এনলিস্ট করা হয়েছে। আর প্রথম যে 7 জন অফিসার লিস্ট বাড়িয়েছে, পিও 9 প্রেসিডেন্সিয়াল অর্ডার অফ 9 একটা ছিল তখন। কোনো কারণ দর্শানোর ব্যক্তি রেখে আপনি যে প্রাইম মিনিস্টার ওয়াজ এন্টাইটেল টু sack anyone from the service, এবং সংসদ সদস্যদেরকেও। হ্যাঁ, তো P1 এটাকে বলা হয়তো প্রেসিডেন্সিয়াল অর্ডার নাম্বার 9, পিও 9। তো ওই পিও 9 এর আমরা আমি আমার নাম প্রথম, তারপরে নূর, বাকি 5 জন। তো নূর, আমি এই ঘটনা যখন ঘটে খবরটা আমি ঢাকা থেকে পাই রাত্রেবেলা। সেদিন আমার বাড়িতে একটা পার্টি ছিল কুমিল্লায়। আমি আমার স্কুলে আমি কুমিল্লা জিলা স্কুলে পড়াশোনা করছি। স্কুলের টিচারদের আর ভিক্টোরিয়া কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলাম। ওই কলেজের সমস্ত প্রিন্সিপাল থেকে সমস্ত প্রফেসরদের আমি বাড়িতে একটা দাওয়াত করছিলাম। ওই পার্টি চলছিল। তখন হঠাৎ নূর আমাকে ফোন করে ঢাকা থেকে জানাইলো, হি ওয়াজ দেন এডিসি টু জিয়া রহমান, যে স্যার আমাদেরকে তো ত্যাগ করা হয়েছে পিও 9 এর আন্ডারে। খবরটা আসছি ব্রিগেড কমান্ডার নাজিমুল হুদার কাছে। তো নাজিমুল হুদা আমাকে খুব ভালোবাসতেন। যুদ্ধের সময় আমরা একসাথে ছিলাম, কয়েকটা অপারেশনও করছি আমি ওনার থেকে। হি ওয়াজ এ ফাইন ম্যান। উনি আগরতলা ষড়যন্ত্র কেসের মধ্যে একজন আসামি ছিলেন। যাই হোক, টু কাট ইট শর্ট, উনি এই ব্যাপারটাকে মানিয়ে নিতে পারবেন। এর পরের দিন উনি আমাকে নিয়ে বললেন যে আমি যাচ্ছি ঢাকায় যে আসলাম, সুদার সময় গেলাম শেখ মুজিবের বাড়িতে। He also had an easy access to Sheikh Mujib's house. Yeah, Sheikh Mujibকে একটা রেজিগনেশন লেটার দিয়ে বলে, স্যার দিস ইজ এ রেজিগনেশন আই এম সার্ভিং, আই এম সাবমিটিং। এটার অফিসিয়াল কপি উইল কাম ডিউ প্রসেস টু ডিউ প্রসেস। মুজিবুর রহমান ওয়াজ ফেরুল্লাহ। এটা কি জানবো তুই কেন? স্যার আই এম নো মোর ইন্টারেস্টেড। যেই আর্মিতে আমরা কোনো কিছু লোভে আমরা আর্মিতে চাকরি করি না পয়সার লোভে, না কুলবর্তী লোভে। আমরা শুধু আমাদের দেশের খেদমত করার স্বার্থে আর নিজেদের আত্মসম্মান বজায় রাখার জন্য আমরা ইউনিফর্ম ধারণ করি এবং ওত নিই। যেখানে আমাদের ইউনিফর্মের কোনো মূল্য নাই, আমি সেই আর্মিতে চাকরি করি। যদি আপনি আমার অনেক কাছের লোক, তবে আপনার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। এদের যদি আপনি চাকরি থেকে বাদ দেন, আমি সেই জায়গায় চাকরি করতে না রাখি। ইউ বিকাম ভেরি ইমোশনাল। তোরা খালি তোদের দিক দেখো, আমার দিকটা কেউ দেখে না। তখন উনি বলেন যে স্যার আপনার দিক দেখা আপনি যথেষ্ট, আর অনেক লোক আছে, বাট দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। তো আমরা বেরিয়ে আসছিলাম তখন জানায়, তখন মুজিব আমাকে বললো যে ডালিম তুই একটু থাম, হুদা তুই একটু বাড়ি যা। হুদা বাড়ি গেলেন। আমার বললো যে তুই আর নূর আমার সাথে রাখছি বাসায় যত তাড়াতাড়ি সম্ভব। তো গেলাম মুজিবের। আমরা প্রথম যাইতে চাই না, কেন যাবো ওখানে, সেই জন্য। যাই হোক, আবার রিমাইন্ডার আসলো মুজিবের তরফ থেকে, তখন তো আর মানা করা যায় না। গেলাম, যাওয়ার পর দ্যাট ওয়াজ দি লাস্ট মিটিং বিটুইন আস অ্যান্ড বিটুইন মি অ্যান্ড শেখ মুজিব পরিবার।
যথাযথ 3 তলায় এই রুমে যেখানে গোপন মিটিং টিটিং হতো ওখানে গেলাম। রেহানা চাটা দিয়ে গেল, আমি নূর আর তো আমরা চাটা খেলাম। হ্যাঁ, সেটা বলে দেখো বাবা তোরা শুধু তোদের সাইডে দেখা, আমার সাইডে দেখা, আমার তো পার্টি নিয়ে চলতে হয়, আমি তো একজন রাজনীতিবিদ, পার্টি বাদ দিয়ে তো আমি চলতে পারি না। আমি স্যার আমরা তো কোনো রাজনীতি ইনভলভ না, পার্টি কেন করে চালিত হয়, কিভাবে চলবে সেটা এই সমস্ত ব্যাপারে আমাদের কোনো জ্ঞানই নেই। আপনার জ্ঞান আছে, আপনার জ্ঞান আপনার কাছে রাখেন, আমাদের কেন এই সমস্ত বলতে বলে না না তুই তোরা তো আমার এই ডিসিশনে পার্টি চাপে আমাকে আমি এই সিদ্ধান্ত নিতে হয়েছে। হ্যাঁ স্যার আপনি ভালোই সিদ্ধান্ত নিতেন, 65 জন অফিসারকে চাকরি বার করে দিলে কি অসুবিধা হবে, আর্মিতে তো হাজার হাজার অফিসার আছে। উনি বলে যে না না শোন, তোরা কি তোদের জন্য আমি কি করতে পারি, তোরা যদি বিদেশে চাকরি করতে চাস আমি তোদেরকে বিভিন্ন মিশনে পাঠাতে পারি, যেখানে যাদের ইচ্ছা। তোরা যদি ব্যবসা করতে চাস তাহলে শেখ নাসেরের পার্টনার হয়ে ব্যবসা কর, মানে তার ছোট ভাইয়ের সাথে পার্টনার হয়ে ব্যবসা করো। আমরা আমি বললাম চাচা আপনি আমরা শ্রদ্ধা করি, এখনো শ্রদ্ধা করি, আপনি ভালো মনে করছেন, আপনি আমাদের চাকরি কৃত করছেন, আল্লাহ আল্লাহ খায় আল্লাহ, খাওয়া পড়ার জন্য আপনার ভাইয়ের সাথে মিলে ব্যবসা করতে হবে না আমাদের, আমরা ওইরকম পরিবার থেকে আসি নাই দুজনেই, এটা আল্লাহ চালাই দিবে, মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর দ্বিতীয় কথা, বিদেশে চাকরি নেওয়া সেটাও সম্ভব না, আপনি সরকারের আন্ডারে আমরা আর চাকরি করতে পারবো না কোনো ব্যাপারে। যদি পারেন ইউনিফর্ম ফিরে দেন তাহলে আবার আমরা চাকরি করি, তাহলে দরকার কিছু। কিন্তু যারাকে একটা কথা বলে দিতেছি, এই যে আপনার পার্টি করতেছেন না, যারা আপনার কানে মধু ডালে সবসময় যে বাংলাদেশ মানে মুজিবুর রহমান, বাংলাদেশের জনগণ মুজিবকে ভালোবাসে, মুজিব তাদেরকে ভালোবাসেন, আবার একই সাথে আপনি দেখেন যে টিকা গণভবনের দেওয়ালে যে মুজিব বলে কম্বল তোরা গাদি, এতগুলি কম্বল এলো আমার কম্বলটা কই, সেটাও বাঙালি করে বাইরে পাঠাই হারামজাদা। তো এদের নিয়ে আপনার রাজনীতি করতেছেন করেন। আবার টিকা দেখা যায় মুজিবের মাথায় গোবর, বুদ্ধি বলে কিছু নাই, আপনি আবার তুফাইল দিঘান এই কথা জানলো কিভাবে জনগণ, তখন আবার তুফাইল কাজ এগুলি জানলি জলদি। চাচা এই যে টাটার দল আপনাদের ঘিরে রাখছে, আপনি জানেন না আপনি আজকে 71-এর আগে যে মুজিব আপনি ছিলেন সেই মুজিব আজকে আপনি আজকে না, আপনাকে জনগণ কতটা যে ঘৃণা করে, আপনি যে জনগণ কত দূরে চলে গেছেন। আমরা মাঠে ময়দানে কাজ করি, আমরা জানি দিন একদিন আসবে, চাচা আগে হোক পরে হোক দিন একদিন আসবে, যেদিন যখন গুলির বৃষ্টি শুরু হবে সেই গুলিগুলো কিন্তু সব আপনি নিজেই ধারণ করতে হবে, আপনার চারিপাশে একজন লোকেও খুঁজে যাবে। আসি সালাম স্যার আপনার অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা আমাকে একটু হারি আপ করতে বলছেন। আমি এক কথা একটা কোশ্চেন উত্তর নেই যে শেখ মুজিব বেশি খারাপ মানুষ ছিল না শেখ হাসিনা বেশি খারাপ ছিল স্যার? দেখো অ্যাকচুয়ালি শেখ হাসিনা তো তখন খুবই ছোট, তার সাথে তেমন একটা ইন্টারাকশন ছিল না, বিয়ে হয়ে গেছে বাজারের সাথে, কিন্তু আমি দেখতাম যে প্রত্যেকদিন রাত্রেই মায়ের সাথে হেঁটে আইতো মুজিব, আমার বেগম মুজিব খাওয়াই টাই পাঠাই দিত। আচ্ছা তখন সে ছাত্র রাজনীতি কিছু চলতি ছিল, তেমন বিশেষ কিছু না, ওর চেয়েও বড় বড় নেতা ছিল মহিলা আওয়ামী লীগে, অতএব আমি এই ব্যাপারে তেমন একটা কি বলতে পারবো, তবে স্বৈরাচার হিসাবে বলতে পারবো। আমি এটাই বলছি জি স্যার, এখনকার হাসিনার কথা বলছি জি স্যার। এখনকার হাসিনা was far more vicious এবং রক্ত পিপাসু than her father, এটা বলতে আমার কোনো। মুজিব বীজ বপন করেছিল এক নায়ককে ফেডারেশন, আর সেইটাকে 16 বছরে পাকাপোক্ত করতে ভারতের সাহায্যে হাসিনা, এবং সে তার চেয়েও বেশি বাংলাদেশে ক্ষতি করতে, বাংলাদেশের লোকে মারতে, গুম করতে, আয়না ঘর সেই ঘর ফাল এই সমস্ত। অতএব তার কীর্তিকলাপ মুজিবের তুলনায় হাজার গুণ বেশি। স্যার মেজর জলিলকে গ্রেফতার করেছিলেন কেন আপনারা স্যার? কে মেজর জলিলকে কেন গ্রেফতার করতে হলো? সে আমাদের একজন সহজ মানে সমমনা মেম্বার ছিলেন, ওনাকে বন্দি করছিলেন। মূল কারণ ছিল ওই ভারত যে 16,000 কোটি টাকার জিনিসপত্র চুরি করে লুট করে নিয়ে গেছিল বাংলাদেশ থেকে, যেটা পারমিশন দিয়েছিল মুজিব সরকার, মানে তার যদি সরকার মুজিব সরকার, তার বিরুদ্ধে হি ওয়াজ দি ম্যান হু স্পোক আউট, যে আমি একটা জিনিস বনগা দিয়ে কোনো ট্রেন যেতে দেব না, সেই জন্য তাকে অ্যারেস্ট করছিল। পরে বসে মুক্তিযোদ্ধাদের আমাদের চাপে ছাড়িয়ে দিতে পারবে।
He was a দেশপ্রেমী। জহির রায়হানের বিষয়টা কি ছিল স্যার? দেখো, আমরা তো আর্মিতে চাকরি করতাম, তো বাইরে কি হচ্ছে টচ্ছে, তবে কিছু জানতাম, স্বপন টপন এরা ছিল, সব ক্র্যাক পার্সন সবাই চিনা। আমি তোমাকে বলবো, যুদ্ধের সময় শেষ পর্যায়ে একবার দীপুধর কলকাতাতে ভিজিট করছে। ভিজিট করার সময় অ্যাজ এ ফরেন মিনিস্টার খন্দকার মুশতাক তার অনারে একটা চা চক্রের বন্দোবস্ত করে 19 নম্বর থিয়েটার রোডে, মানে মুজিবনগর সরকারের পীঠস্থান। সেইখানে আমি উপস্থিত ছিলাম, আর অনেকে উপস্থিত ছিল, মাহবুব ছিল, তৌফিক রায় চৌধুরী, দুল কাদের খান, ডক্টর কামাল সিদ্দিকী, আরো অনেকেই যে সচিবালয়ে যারা থাকে বড় বড়। সেখানে আমরা জটলা পাঠায় তখন কথাবার্তা বলছিলাম যে 90 স্বাধীন বাংলাদেশকে কিভাবে গড়ে তোলা যাবে, বিভিন্ন জন বিভিন্ন রকম কথা, বিভিন্ন আঙ্গিক অঙ্গনে কি করতে হবে না হবে এই সমস্ত আলোচনা হচ্ছিল। ওটি কাপড় ঠিক। আর দীপি ধর ঘুরে ঘুরে প্রত্যেক গ্রুপের কাছে গিয়ে শুনছিলেন যে কি কথাবার্তা হচ্ছে। একসময় আমরা যখন কথাবার্তা লিখতো, দীপি ধর আমাদের কাছে আসলেন, আসা তখন আমরা ডিসকাস করছি যে বাংলাদেশের ইকোনমি কিরকম হবে, ইকোনমিক পলিসি কি হবে, কৃষি ক্ষেত্রে কি হবে, চিকিৎসা ক্ষেত্রে কি হবে, এই সমস্ত ব্যুরোক্রেসি কিভাবে রিবিল করা হবে। তখন দীপি ধর আমাদেরকে, আমরা নোটিস করে নিই যে সে এসে দাঁড়িয়েছে, সে আমাদের কিছু করে, বয় gentlemen, listen to me. You don't have to bother about all this thing. You will just go back to independent Bangladesh and rest of the thing will be taken care of by us. এই কথার সাথে যদি তুমি একটু রিলেট করার চেষ্টা করো, তাহলে জহির রহমান যেহেতু উনি একটা মুভি বানাচ্ছিলেন অপকীর্তি, মানে সকল মুক্তিযুদ্ধের উপরে, মানে আওয়ামী লীগের অপকীর্তি এবং কিভাবে ভারতকে দেশ বেঁচে দেওয়ার খেলা চলছে, এই ব্যাপারে উনি একটা ভিডিও বানাচ্ছিলেন। অতএব তাকে ডাইকে নিয়ে গিয়া মারা ওই মিরপুরে, এটার সাথে একটা সাদৃশ্য তো খুঁজে পাওয়াই যায়, যদিও এটা প্রমাণিত নয়। স্যার, যুদ্ধে 30 লক্ষ মানুষ মারা গেছে, নারী সম্ভ্রম হারিয়েছিল পাকিস্তানি মিলিটারিরা। 30 লক্ষ তো নয়, শোনো, এই 30 লক্ষ কথাটা জন্ম নিল কেমনে, সেটার ইতিহাস বোধহয় আবার বইমেজে লেখাতে। আমি তোমাকে আবার স্মরণ করার জন্য তোমার ছোটদের বলছি, মুজিব যখন ইংল্যান্ড মানে লন্ডন হয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসবে, লন্ডনে উনি কয়েক ঘন্টা যাত্রা বিরতি করেছিলেন, এগুলি সব অর্গানাইজ করেছিল পাকিস্তান সরকার। তখন তার সাথে দেখা করতে যায় সিরাজ ভাই, বিবিসির বাংলা বিভাগের হেড, আর বাংলাদেশের মিশনের ইনচার্জ রেজাইল করিম, ফরেন মিনিস্ট্রি অফিসার, যার সাথে আমিও চাকরি করছি কিছুদিন, ওনার সাথে আমার জানাশোনা আছে। এই দুজন মুজিবুর রহমানের কাছে যায়, ক্ল্যারিস হোটেলে নিয়ে তারা সবাই বিরতি, মানে যত ঘন্টা রেস্ট। তখন মুজিব তাদেরকে জিজ্ঞেস করে, আমি এটা আমাকে সিরাজ ভাই নিজে বলবে, সিরাজ ভাইয়ের সাথে আমার একটা ঘনিষ্ঠতা ছিল আগে থেকে, যখন আমি ছাত্র জীবন ছিলাম। তখন উনি বাংলা বিভাগের ইনচার্জ ডেভিড ফ্রস্ট আসছে মুজিবের ইন্টারভিউ নেওয়ার জন্য। তো মুজিব তখন সিরাজ ভাই আর এই রেজাইল করিম সাহেবকে আলাদা ডেকে নিয়ে জিজ্ঞেস করতেছে যে সত্যি কি বাংলাদেশ স্বাধীন হয়েছে নাকি আমাদের কোথাও নিয়ে মাইর হারানোর বন্দোবস্ত করা হয়েছে। তখন সিরাজ ভাই ওনাকে বললেন, স্যার মুজিব ভাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনি যাইতেছেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা বলতে পারবো না, এটা আপনার সিদ্ধান্ত। তখন বলছে ক্ষয়ক্ষতি, তখন তো ইন্টারভিউ নিব, তো ক্ষয়ক্ষতি কত, যে সব কিছু মিলে প্রায় 3 লক্ষর মতো। 3 লক্ষ, এখন 3 লক্ষরে। তারপরে সিরাজ ভাই যে পরে আমাকে বলছেন যে আমি কোনদিন ভাবতে পারি না যে মুজিব ইংরাজিতে ডেভিড ফ্রস্টের সাথে কথা বলবেন, আমরা বলছি যে উনি বাংলাতে কথা বলবেন, ডেভিড ফ্রস্ট পরে তর্জমা করে নেবে। যখন ইন্টারভিউ নিতে ছিল তখন ডেভিড ফ্রস্ট asked this question, what do you think is the losses of life in this so-called freedom during this freedom struggle? মুজিব বলল 3 মিলিয়ন। 3 লক্ষরে বানায় ফেলাইলো 3 মিলিয়ন। ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইলো 3 মিলিয়ন, ওই 3 মিলিয়ন চলতেই আছে। তখন আফটার দ্য ইন্টারভিউ সিরাজ ভাই, তখন মুজিবরা তো আর কাটও করতে পারে না, হি ইজ টকিং টু দি ডেভিড ফ্রস্ট একলা, যেমন আমি তোমার সাথে কথা বলতেছি সেরকম। After the interview was over, Mujib went to retire into his bedroom. Siraj Bhai came and Rizal Karim came. They saw David Frost
হ্যান্ডকাচিফ বাড়ি করে তার চোখ মুছতেছে, পানি পড়তেছে তো ওটা চোখ মুছতেছে। তুনার মনে করলেন যে মুজিব বোধহয় এমন ইমোশনাল কথা বলছেন যার জন্য ডেভিড ফ্রস আর তার অশ্রু বিসর্জন শুরু হয়ে গেল এবং অশ্রু দ্বারা বন্ধ করতে পারছেন। তখন তারা বললো, ডেভিড, why you are so emotional? We have hardly seen you too much emotional and never saw eyes rolling down your water rolling down your eyes. ব্যাপার কি? তখন ডেভিড ফ্রস বললো, মুজিবের ইন্টারভিউতে আমি কানতাছি না, দি ওয়ে হি ওয়াজ রজারিং মাই মাদার টাং, আমি ওইটার জন্য আমার চোখ দিয়ে পানি পড়ছে। মানে ইংরাজি ভাষাটাকে তিনি এত বিকৃতভাবে বলছেন যার জন্য আমার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য হইল। এখানে আজকে মতো থাক, আমার একটা কাজ আছে, আমাকে এখানে আবার যেতে হবে। আমি তো মামদুলে ঘুরে বেড়াই। স্যার 2 মিনিট সময় নেব। 14 ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দিবস নিয়ে স্যার একটু বলেন। ভাই, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডটা ওই তুমি যদি দীপুধরের কথা, কারা করেছে স্যার? দীপুধরের কথাটা যদি তুমি শুনে থাকো ভালোভাবে, আর তোরা যদি শুনে থাকে, সেটা তো পরিষ্কার ইঙ্গিত থাকে যে তারাই সবকিছু করে দেবে, আমাদের কাজ দরকার নাই। তো এটা কার কাছে? পাকিস্তানের ওদের বাইরে কি করবে? ওরা কি পাকিস্তানে এসে তাদের খেদমত করবে? না, তাদেরকে এদেরকে মারার পর একটা মেধাশূন্য বাংলাদেশকে তারা করবে ইন্ডিয়ান স্টাইল, মানে ইচ্ছা মতো। এই ব্যাপার। আর সিরাজ এই যে রকেট সাইন্সের দরকার না ওনার। রাইট স্যার, এই যে 2 লক্ষ মা বোনের ইজ্জত পাকিস্তানিরা নষ্ট করেছে, এই যে বলা হয়, আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমাণে নারীদেরকে পেয়েছিলেন যারা এসেছিল তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে? আমি তো মাত্র 2 জন নারী চিনি। আর কি বলি? আমরা তো দেখি না, আমরা তো সারা বাংলাদেশে আমি যদি হবে না, কারণ তাদের ইজ্জত আমি কেন ভুলবুল করতে যাবো? আমি তাদেরকে এক্সপোজ করলাম, কিন্তু আমি 2 জন নারী এবং তাদেরকে আমরা সাহায্য করছি যতটুকু সম্ভব। রাইট। আর স্যার সব শেষ কোশ্চেন হচ্ছে, সিরাজ শিকদারকে স্যার কেন মারা হলো? এটা বলে আমি আপনাকে আজকের মতো বিদায় দেবো স্যার। দেখা, সিরাজ শিকদার was a genuinely patriotic revolutionary, তার জন্য তাকে জীবন দিতে, এবং তাকে ধরছে থ্রু এন ইনফিলট্রেটেড এজেন্ট যে ছিল ইএ চৌধুরী, অ্যাডিশনাল আইজি অফ স্পেশাল ব্রাঞ্চ। ইএ চৌধুরী তার শালারাকে পেনিট্রেট করছিল, ওর মাধ্যমে ধরা। এই ইঙ্গিতটা আমাকে মাহবুব আগে দিচ্ছিল এবং আমি ইঙ্গিতটা পৌঁছে দিয়েছিলাম সিরাজের কাছে, বাট ইট ওয়াজ আই থিংক টু লেট, বাট হোয়াটএভার ইট ইজ, হি গট কট। স্যার মাঝখানে একটু বোধহয় অসুস্থ যাচ্ছে আপনার শরীর। এর আগে 2-3 বছর আগেও আপনার মাসেল টাসেল একদম 6 প্যাক ট্যাক ছিল। শরীর কেমন স্যার? আপনাকে জিজ্ঞেস করা হয়নি। আলহামদুলিল্লাহ। দেখো, তোমার সাথে কথা বলতেছি, তুমি আমার দেখতেছো, সবাই দেখতেছো। নিমি ভাবি কেমন আছে? আমাদের সবার প্রিয় ভাবি। না, উনি বেঁচে নাই, উনিকে আল্লাহ নিয়ে গেছে। ও, উনি নাই না? আচ্ছা। ও হ্যাঁ। এবং উনি মারা গেলেন কত বছর? প্রায় 1905 সালে মারা গেছেন। 2005? হ্যাঁ, কারণ she was not allowed to take any treatment. She was under house arrest. 1996. মধ্যখানে খালেদা জিয়া ক্ষমতা এসেও তার পাসপোর্টটা দেয় নাই। Yes. Then she was, when she was free, he fought legal battle and got her passport. কোনো ইয়া করে না, তোষামত করে না। যদিও কামাল সিদ্দিকী wanted to do that, যে ম্যাডামের সাথে একবার দেখা, অন্যদিন আমি ম্যাডামের সাথে দেখা করবো না। যাই হোক, legally he got it back, she got it back. তখন it was the 4th stage of cancer. তো যখন তোমার 4th stage ক্যান্সার চলে যায়, তখন আর সেই যুগে কোনো কিছু করতে পারে। আমি অনেক জ্ঞান নিয়ে গেছি, কি করতে পারি। যাক, প্রিয় দর্শক, মেজর আমাদের প্রিয় এই জাতির সূর্য সন্তান ডালিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা 50 বছর পরে হলেও অন্তত আপনার কথা শুনতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আজকে আমার চ্যানেলে আমি সবশেষ দেখেছি 8 লাখ মানুষ একসাথে দেখছিলেন। আমার মনে হয় এই রেকর্ড বাংলাদেশের ইতিহাসে আর কখনোই হবে কিনা জানি না। শুধু ভিডিও দেখা না, বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, উনি মাঝে একটু কথা বলেছেন যে শেখ মুজিব ওনার স্ত্রীর সাথে গাজী গোলাম মোস্তফা, যিনি কিনা শেখ মুজিবের এই লুটপাটের সহযোগী, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং রেড ক্রসের প্রেসিডেন্ট বানিয়েছিলেন, একজন খুব সৎ বিচারপতিকে সরিয়ে দিয়ে তাকে বসিয়েছিলেন এই চেয়ারে। তো এই শেখ মুজিবের মুখের কথা এবং কাজের মধ্যে কতটা তফাৎ, সেটা ওনার একটা বক্তব্যে শুনলেন। ওনার স্ত্রীকে তুলে নিয়ে গেলেন, আবার ওনাকে চাকরিচ্যুত করেছিলেন। তো আমরা এই জিনিসগুলো ভুলে যাই। শেখ হাসিনা গত 15 বছরে সেই বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে, আমি কালকে বিডিআর হত্যাকাণ্ডের সেই ফুটেজগুলো দেখছিলাম,
হেফাজতের হত্যাকাণ্ড, বিভিন্ন মানুষকে ধরে নিয়ে যেয়ে হত্যা করা, মানুষকে ক্যান্টনমেন্টের ভেতরে পাকিস্তান সেনাবাহিনীও তো বাংলাদেশের সেনাবাহিনীর যাদেরকে আটক করেছিল এইভাবে আয়নাঘরের মধ্যে রাখে নাই। তো এগুলো আমরা ভুলে যাই বলে আবার মাঝে মধ্যে এ ধরনের স্বৈরাচার আমাদের ঘাড়ে চেপে বসে। আমার মনে হয় আমাদের এই দাবিটা তুলে আনা উচিত যে আমরা মেজর ডালিম বীর উত্তম তাকে আমরা ফেরত চাই এবং বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, বিশেষ করে বিএনপির কাছে আমার অনুরোধ থাকবে যে মেজর ডালিমের কাছে আমি অনেকদিন ধরেই এই অভিযোগটা শুনছিলাম যে মেজর জিয়াউর রহমান সাহেব উনাদের প্রতি সুবিচার করেন নাই। এবং আজকে বেগম খালেদা জিয়া আছেন, তারেক রহমান আছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভারতের সাথে মিলেমিশে থাকতে চেয়ে তাদের অনুকম্পা পেয়ে ক্ষমতায় থাকবেন। এই স্বপ্ন যতবার দেখবেন ততবারই ২১শে আগস্টের মতো, ততবারই ১০টা আগস্ট মামলায় যেভাবে আপনাদেরকে ফাঁসানো হয়েছে এভাবেই ফাঁসতেই থাকবেন। সো আপনাদের একটা পক্ষ নিতে হবে। বাংলাদেশের মানুষ এই ভারতকে কতটা ঘৃণা করে এবং পাকিস্তানকে কতটা পছন্দ করে সেটা আজকের এই মেজর ডালিমকে নিয়ে আমার যে অনুষ্ঠান সেটা প্রমাণ করে দিল। এবং মেজর ডালিমরা সরাসরি তো তারা শেখ মুজিবের হত্যার সাথে জড়িত। উনি সেই হত্যায় জড়িত ছিলেন কিনা না ছিলেন আমি সেই কোয়েশ্চেন করিও না, সেটা কোনোদিন করব না। কিন্তু সেই পক্ষে উনি কাজ করেছেন এবং শেখ মুজিবের বিপক্ষে উনি ছিলেন এবং শেখ মুজিবের ক্ষমতাচ্যুত করার পক্ষে উনি ছিলেন। সেই আমি মেজর ডালিম বলছি, সেই বক্তব্যের মধ্যে দিয়ে আমরা প্রমাণ পেয়েছি। কিন্তু আজকে এই মেজর ডালিম যদি নাকি সেই কাজটা না করতো তাহলে বাংলাদেশ কোথায় যেত, কি হতো সেটা আমার মনে হয় একটু চিন্তা করে তার প্রতি ন্যায় বিচার করা উচিত। এবং সেই সম্মানটা যদি শেষ বয়সে জনাব মেজর ডালিমকে আমরা যতটা ইয়াং ম্যান হিসাবে দেখছি, ওনার বয়স ৮০-র উপরে, আপনার ৮৫ তাই না স্যার? না, ৭৫। ৭৫। যাক ৭৫ বছর বয়স। তো ৭৫ বছর বয়স অনেক বয়স। উনি দেখতে অনেক ইয়াং, যদিও খুবই নিজের শরীরের প্রতি উনি খুব যত্নবান। এখনো জিম করেন নিয়মিত। তো আমার মনে হয় যে এই মানুষটার এখনো বাংলাদেশকে দেয়ার অনেক কিছু আছে। আর যাই হোক, তারা কখনো বাংলাদেশের পক্ষে কাজ করবে না। আমি তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া আপনাদের কাছে অনুরোধ থাকবে তার ব্যাপারে একটু সদয় হবেন এবং আমার বিশ্বাস যে তাকে যদি যথাযথ সম্মান দেওয়া হয় তাহলে তিনি আবারও দেশে যেয়ে এই দেশের হাল ধরবেন। বীর যোদ্ধা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। যদি জাতির উদ্দেশ্যে আর কিছু বলার থাকে। হ্যাঁ, শেষ কথা, প্রথমত আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তোমার সাথে কথা বলার পর আমার প্রত্যয় আরো দৃঢ় হয়েছে যে তুমি ভবিষ্যতে আরো অনেক বড় কাজ দেশের জন্য করতে পারবে সাংবাদিক হিসাবে। আর আমার দেশবাসীর প্রতি এবং বিশেষভাবে তরুণ প্রজন্মের প্রতি আমার শেষ বক্তব্য যে আমাদের অভিজ্ঞতা থেকে যদি তাদের বিপক্ষে এগিয়ে নেওয়ার স্বার্থে, তাদের লক্ষ্য অর্জনের লক্ষ্যে কোনো কিছু অবদান আমরা রাখতে পারি তারা মনে করেন, তাহলে আমরা পিছ পা হবো না। আমরা সারা জীবন দেশ আর দেশের মাটি এবং মানুষের জন্য যা করেছে, নিজেদের জন্য কিছুই করে স্যাক্রিফাইসের কথাটা না হয় বাদে দিলাম। আমি কাউকে, যারা ভুল করেছেন তারা সবাই শিক্ষা গ্রহণ করেছেন আশা করি, এবং তারা যোগ্য প্রাপ্য পেয়েছেন। অতএব আমি তাদের কথাও বলতে চাই না। আমাদের কোনো রকম তার প্রতি কোনো প্রতিহিংসা মানে মনোভাব নেই। যার মতো কাজ করেছেন আল্লাহ তার বিচার করবেন এবং বিচার হয়ে গেছে, কিছু বিচার বাকি দিয়ে গেছে তা আল্লাহ